ভারতে বসে দেশের সমস্যা তৈরি করছে হাসিনা, দ্য হিন্দুকে ডক্টর ইউনূস। বিচারের জন্য তাকে ফেরত পাঠাতে হবে দিল্লি। সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড। রাজধানীর উত্তরা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষ। ঘটনাস্থলেই প্রাণ গেছে পিকআপের চালক, হেলপার সহ 2 যাত্রীর। এবং 3 বছরে ব্যাংক এশিয়ার এজেন্ট আতিকুরের আত্মসাৎ করা কোটি কোটি টাকা পাননি গ্রাহকরা। নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের মুখোমুখি হতে দিল্লির তাকে দেশে ফেরত পাঠাতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। আরও জানাবেন নুজহাত কামাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 অগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে প্রকাশ্যে কোনো কথা না বললেও ফাঁস হওয়া ফোনালাপে দেশের পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিতে শোনা গেছে আত্মগোপনে থাকা নেত্রীকে। এ অবস্থায় ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে দিল্লির। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া ওই সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয় হিন্দুর অনলাইন সংস্করণে। ডক্টর ইউনূস বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে রাখতে দুদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন কিংবা সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করলে তা অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য সুফল বয়ে আনবে না। শেখ হাসিনার ভারতে অবস্থান নয়, বরং বাংলাদেশ নিয়ে তার কথা বলাকেই সমস্যা মনে করছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, মানুষকে তাদের ঘর থেকে বেরিয়ে আসতে বলা, ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে বিক্ষোভ করতে বলা, সবকিছুই বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। তবে ভবিষ্যৎ নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি জানান, রাজনৈতিক দলের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে না। এক্ষেত্রে বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ইস্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটি অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু ট্রাম্প বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানলে অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরিবর্তন হলেও নতুন বাংলাদেশে মার্কিন প্রতিনিধিরা এলে এবং অর্থনীতি ভালোর দিকে দেখলে সমীকরণ পাল্টে যাবে বলেও মত প্রধান উপদেষ্টার। নুজহাত কামাল, এখন বিশ্ব। টাঙ্গাইলের বাস ও পিকআপ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। জেলার মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার ভোররাতে বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ী থেকে ঢাকার দিকে যাওয়ার পথে অপর দিক থেকে ছেড়ে আসে একটি পিকআপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 4 জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া না গেলেও তাদের মধ্যে পিকআপের চালক, হেলপার ও 2 জন পিকআপের যাত্রী বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চারটি শাখার মাধ্যমে গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে আতিকুর রহমান নামের ব্যাংক এশিয়ার এজেন্টের বিরুদ্ধে। সেই সাথে একাধিক অভিযোগের তদন্তে প্রমাণ পেয়ে তার দায় স্বীকার করেছে ব্যাংক এশিয়া নিজেই। তবে 3 বছরের বেশি সময় হলেও এখনই ফিরিয়ে দেওয়া হয়নি গ্রাহকের সব টাকা। সেই সাথে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই এজেন্ট মালিকের বিরুদ্ধে। রাজীব শেখের ছবিতে আরও জানাবেন আতর নিয়ন। মানে 50-এর উপরে উঠায়নি।
কেন কাজ করতেছে। 2020 সালের ফেব্রুয়ারি মাসে দিন মোহাম্মদ জমি বিক্রি করা 87 লাখ টাকা জমা করেন নিজ এলাকা মানিকদি শাখার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ে। পরে 50,000 ও 1 লাখ টাকা করে কিছু টাকা উঠালেও হঠাৎ একদিন দেখেন সেই হিসাবে টাকা নেই। টাকাটা কি ওই একটাতে রাখছিলেন না চারটাতে রাখছিলেন? একটাতে। সার্ভার সমস্যার কথা বলে একাধিকবার তার আঙ্গুলের ছাপ নেওয়া হলেও জানেন না আসল সমস্যা কোথায়। খোঁজ নিয়ে দেখেন তার ভাতিজা ও এজেন্ট মালিকই আত্মসাৎ করেছে দিন মোহাম্মদের অর্থ। মাঝে মাঝে এসে বলতো, কাকা আমার তো একটু ব্যাংকে যাইন তো। কেন যে সার্ভার একটু অসুবিধা দিছে। ভুক্তভোগীর ভাতিজা 44 লাখ টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করে এবং বিষয়টি মীমাংসা হয়। তবে এজেন্ট মালিক আতিকুর রহমানের কাছে একাধিকবার লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হলে দেন ভুয়া কাগজপত্র। পরে মূল শাখা থেকে সেই তথ্য সংগ্রহ করেন দিন মোহাম্মদ। দেখেন এজেন্ট মালিক তার স্ত্রী হিসাবে নিয়েছেন 10 লাখ টাকা, সেই সাথে শুরুতে দেয়া 20 লাখ ও পরে দেয়া 7 লাখ টাকা করেননি জমা। কারওয়ান বাজার মূল ব্রাঞ্চ থেকে একটা স্টেটমেন্ট ওঠাই, ওইখানে দেখি যে এই দুইটা লেনদেনের মাঝখানে একটা ট্রান্সফার হয়েছে 10 লাখ টাকা। তখন জানতে পারি এই অ্যাকাউন্টটা হচ্ছে সানজিদা, কেশিয়া সানজিদার অ্যাকাউন্ট। শুধু টাকা নিয়েই থেমে থাকেননি, ভুক্তভোগী টাকার জন্য চাপ দিলে দিন মোহাম্মদ সহ পরিবারের বিরুদ্ধে দেন ডাকাতি মামলা। এছাড়া আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে। আমরা কোনো দিকে ওর সাথে কথাবার্তা বলতে পারি না এবং ও রাজনৈতিকভাবে আমাদের খুব চাপের মুখে রাখছে। আমাদের মামলা দিছে, মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে। এখনও আমরা ওর হয়রানির শিকার করে হাজিরা দিতেছি। এদিকে জমা করা 20 লাখ টাকার মধ্যে 15 লাখ নেয়ার কথা প্রথমে স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন তিনি। 15 লাখ ক্যাশ পাইছিলেন তো? 15 লাখ ক্যাশ না পেলে কি ইয়া করে এটা 15 লাখ টাকা ক্যাশ পাই হিসাব মিলাইতেছে। এছাড়া আতিকুর রহমানের বিরুদ্ধে রয়েছে ব্যাংক কার্যক্রম পরিচালনায় নানা অভিযোগ। সালমা আক্তার নামে ব্যাংকের নিয়োগপ্রাপ্ত না এমন নারীকে বানিয়েছেন শাখা ব্যবস্থাপক। ব্যাংকের কেউ না, আমি ব্যাংকের কিছু না, জাস্ট ওনার ব্যাংক কয়দিন বন্ধ ছিল, এজন্য আমাকে বলছে যে আমাকে মামি ডাকেউনি যে মামি কিছুদিন একটু বসেন। আমার নামে কার্ড ছাপাইছে, আমার নামে ম্যানেজার হেড অফিস যখন তদন্ত করতে আসে হেড অফিস দেখছে এটা বসছে, ওনার মন থেকে বসছে। আপনি কি শোনেন যে ব্যাংকের মালিক কাছে কথা বলেন? আমার মা বলতেছে এখন যে অস্বীকার করতেছে, এখন আপনি কি বলবেন? এ নিয়ে আতিকুল ও তার স্ত্রীর সাথে দেখা করতে গেলে তারা এজেন্ট শাখার ভিতরে থাকলেও কথা বলেননি। এমন পরিস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন দিন মোহাম্মদ ও তার পরিবার। পরে তদন্তের মাধ্যমে আতিকুর রহমানের জালিয়াতির প্রমাণ পাওয়া গেলেও 3 বছর এই সমস্যার এখনো সমাধান করা হয়নি। এর মধ্যে অডিট দ্বারা প্রমাণিত হলো 22,50,000 টাকা। আতিকুর রহমানের মালিকানায় থাকা 4টি এজেন্ট শাখায় যেসব অনিয়ম ও অর্থ আত্মসাৎ হয়েছে তার দায় স্বীকার করেছে ব্যাংক এশিয়া। এখন পর্যন্ত 20 থেকে 30% অর্থ ফেরত দেওয়া হয়েছে। 25% বা 30% এর মতো রিকভার হচ্ছে, নট নেসেসারিলি অ্যাজ কাস্টমার অফ ব্যাংক এশিয়া, বাট আর একটা পারসন। তো আমরা অফকোর্স ওনার এগেইনস্টে আমরা অ্যাকশন নেব। এদিকে আতিকুর রহমান সহ ব্যাংক এশিয়ার 17 জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের 30 দিন সময় দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন দিন মোহাম্মদ। এই টাকা পয়সা যে আত্মসাৎ করেছে, প্রতারণা করেছে, এটার ব্যাপারে যে কোনো অবস্থা যদি প্রতিবাদ করে তাহলে একটার পর একটা মিথ্যা মামলা তাকে, তার মেয়েকে, তার মেয়ের জামাইকে দিয়ে, তার অপর আত্মীয় স্বজন তার সাথে যারা আছে তাদেরকে দিয়ে হ্যারাসমেন্ট করার কারণেই মূলত এই একটার পর একটা মিথ্যা মামলায় তাদেরকে আসামি করতেছে। আতিকুর রহমানের এ ধরনের কার্যক্রমকে প্রতারণা বলছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে টাকা ফেরত দেয়া ও অপরাধীদের বিরুদ্ধে ব্যাংক এশিয়াকেই ব্যবস্থা নিতে হবে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা। এটা তো পুরোপুরি জালিয়াতি। আমার কথা হলো যে জালিয়াতি বা ফ্রড সেটা যদি হয় সেটা তো দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা আলাদা। কিন্তু কোনো গ্রাহক যদি কোনো এজেন্টের দ্বারা প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই গ্রাহকের এই প্রতারণার বিরুদ্ধে যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু ব্যাংকেই দেখতে হবে। এখানে ব্যাংকের কোনো মতে তার দায় এড়াবার সুযোগ নাই। যদি বলে যে না গ্রাহক কেন স্লিপ নিয়ে আসলো না, সেটা কিন্তু গ্রাহকের দায়িত্ব না। তাকে যে প্রতারণা করা হয়েছে স্লিপ না দিয়ে, সেটা ব্যাংকের উপর আসে। ব্যাংকের এজেন্ট সরাসরি নিয়ন্ত্রণ না করলেও অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক এশিয়ার মানিকদি এজেন্ট গ্রাহকদের সাথে যে প্রতারণা করেছে তা প্রান্তিক পর্যায়ে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করেছে, যে কারণে অতি দ্রুত অর্থ ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মতো এত বড় অপরাধ করা ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। আর যদি তা স্বল্প সময়ে সম্ভব না হয় তবে ব্যাংক খাতের সুশাসন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আতাউর নিয়ন, এখন ঢাকা। গত 15 বছরে 1,500-এর বেশি গাড়ি যুক্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির বহরে। বাস ডিপো ও কেন্দ্রীয় মেরামত কারখানাগুলোতে গতি ফেরায় ঘুরছে বিকল গাড়ির চাকাও। এর মাঝে 2019 সাল পর্যন্ত টানা ক্ষতির সম্মুখীন হওয়া প্রতিষ্ঠানটি মুনাফায় বলেও দাবি বিআরটিসি চেয়ারম্যানের। তবে অনেক গাড়ির ভিতরে লক্কর-ঝক্কর অবস্থা ও ধীর গতিসহ সেবার মান নিয়ে এখনও রয়েছে নানা অভিযোগ। এজন্য সক্ষমতা যাচাই করে রুট পরিচালনা সহ পরিচালনায় দুর্বলতা কাটানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাকিবুল রাহাত জানাবেন বিস্তারিত। যাত্রীদের এই অপেক্ষা একটি লাল বাসের জন্য, কারণ রাজধানীর কুড়িল থেকে নারায়ণগঞ্জের 2,500 কিংবা নরসিংদীর 5 দোনা রুটে বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো গণপরিবহন নেই। সিএনজি বা অন্যান্য যানবাহনে চলাচলের উপায় থাকলেও ভাড়ার সাথে ভোগান্তিও বেশি। বিআরটিসির বিষয়টা কি আপনার এসি আছে, নন এসি আছে। আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদের সুবিধার থেকে বাস ভাড়াটাও কম সব যানবাহনের তুলনায়। সিএনজি যাওয়া যায় না, বিআরটিসি ছাড়া নাই, বিআরটিসি ছাড়া নেই, বিকল্প নেই। এছাড়াও রাজধানীর ভঙ্গুর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের অন্যতম ভরসার নামও বিআরটিসি, যদিও তার সেবা এবং প্রাপ্যতা নিয়ে মানুষের অভিযোগ কম নয়। যারা টিকিট কেটে সিট নিয়ে বসছে, কিন্তু অনেকে আছে যে আপনার ওরা এই মনে করেন যে সিট পায় না, দাঁড়ানো যাইতেছে। আসলে নিয়ম, সিট ছাড়া নিয়ম নাই, তারপর বাস ছাড়তেছে না, ভিড় হয়। তারপরে মনে করেন টিকিট ছাড়াও তো অনেকগুলো দাঁড়িয়ে যায়। এখানে বাসের জন্য অনেক অপেক্ষা করতে হয়, বাসের সংখ্যা বাড়ালে ভালো হয়। জনগণের দুর্ভোগ কমিয়ে আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বর্তমানে আন্তজেলা, দূরপাল্লা ও আন্তর্জাতিকভাবে 203টি রুটে বাস চালায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। গণপরিবহনের রোল মডেল হিসেবে গড়ে উঠতে যার সূচনা 1961 সালে, কিন্তু নানান অনিয়মে বেসরকারি পরিবহনের তুলনায় বারবারই পিছিয়ে পড়ছে দৃষ্টান্ত সৃষ্টির লক্ষ্যে গঠিত এই প্রতিষ্ঠান। অল্পদিনে গাড়ি বিকল হয়ে পড়া, পর্যাপ্ত গাড়ির অভাব, লিজিং পদ্ধতি, মেরামতখানার অক্ষমতা ও কর্মচারী-কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার মতন বিভিন্ন অভিযোগে জর্জরিত হয়ে পড়ে বিআরটিসি। তারপরও দেশের বেহাল গণপরিবহন জগতে জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে বিআরটিসি প্রতিনিয়ত নিজেদের বহরে যুক্ত করেছে যানবাহন। ঋণের 1,298 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের মাধ্যমে 1,500-এর বেশি বাস কেনা হয় 2009 সাল থেকে। তারপরও প্রতি বছর ক্ষতির বোঝা টানতে হচ্ছিল বিআরটিসির, কারণ বিকল হয়ে পড়ে থাকা বাস। 2017 সালে 1,535টি বাসের বিপরীতে সড়কে ছিল 981টি। 2018 সালে যা কমে দাঁড়ায় 940টিতে। গেল মে মাসে সংসদীয় কমিটিকে দেয়া বিআরটিসির তথ্য মতে বর্তমানে 1,244টি বাস চলাচল করছে। এছাড়া মেরামতাধীন রয়েছে 105টি বাস। তবে বিআরটিসির বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল 3 বছরে ঘুরে দাঁড়িয়েছে এই পরিবহন প্রতিষ্ঠান। 2018-19 অর্থ বছরে 258 কোটি 28 লাখ আয়ের বিপরীতে পরিচালন খরচ হয়েছে 265 কোটি 53 লাখ টাকা, অর্থাৎ 6 কোটি 64 লাখ টাকা লোকসান গুনেছে বিআরটিসি। যদিও পরের অর্থ বছরে প্রায় কোটি টাকা আয় করে প্রতিষ্ঠানটি। 2020-21 অর্থ বছরে আবারও 2 কোটি 57 লাখ টাকা ক্ষতি গণে বিআরটিসি। এরপর 2021-22 অর্থ বছরে 475 কোটি 90 লাখ আয়ের বিপরীতে খরচ হয় 440 কোটি 15 লাখ টাকা, যেখানে মুনাফা আসে 35 কোটি 75 লাখ টাকা। আর 2022-23 অর্থ বছরে 47 কোটি 71 লাখ টাকা আয় করেছে বিআরটিসি। বিআরটিসি চেয়ারম্যান জানান, গেল 3 বছর অর্থ মন্ত্রণালয় থেকে কোনো প্রণোদনা নেয়নি সরকারি এই প্রতিষ্ঠান। দায়িত্ব নেওয়ার সময় 885টি সচল গাড়ি ছিল জানিয়ে এখন 1200-এর বেশি গাড়ি চলাচল উপযোগী করা হয়েছে বলেও জানান তিনি। ট্রিপ ভিত্তিক গাড়ির সংখ্যা বেড়েছে, কমেছে লিজ দেয়া। আমি এসে প্রথমে বলছি লিজ আর চলবে না, লিজ বাতিল বাতিল বাতিল। এই মুহূর্তে বোধহয় আমার মাত্র 27 বা 28টা গাড়ি লিজে আছে, অনলি লিজ বলতে কিন্তু যে গাড়িটা আমি পুরোপুরি ছেড়ে দিচ্ছি তার উপরে। সমস্ত পুরান গাড়িকে আমি মেরামত করে, অর্থাৎ এগুলোকে লাইফ টাইম বৃদ্ধি করেছি। আগে যে বিআরটিসি, যেখানে বিআরটিসি সফলতার মূল জায়গাটা হলো এই জায়গায়, কারখানাগুলো বন্ধ হয়ে গেছিলো, এই কারখানাগুলো এখন পূর্ণোদ্যমে সচল হয়েছে।
সরকারি প্রতিষ্ঠান হিসেবে নানান সুবিধা পায় বিআরটিসি। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সেবার মান আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। জানান, সক্ষমতার বাইরে গিয়ে রুট পরিচালনা না করা ও অপারেশনাল দুর্বলতা কাটিয়ে উঠলে বিআরটিসি জনগণের পরিবহন হয়ে উঠতে পারে। প্রাইভেট সেক্টরে যারা অপারেটর আছে তারা কিন্তু তাদের যে পরিবহনগুলি আছে 15-20 বছর ধরে আমরা দেখি সড়কে তারা চালাতে পারে, কিন্তু বিআরটিসি এত সুবিধা থাকার পরেও তাদের কিন্তু মেইনটেনেন্স উইং আছে, তাদের অপারেশন উইং আছে আলাদাভাবে, তাদের নিজস্ব লোকবল আছে, প্রশিক্ষিত লোকবল আছে। তারপর আমরা দেখি যে বাসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় অথবা ভারী মেরামতের প্রয়োজন হয়। বিআরটিসিকে ভাবতে হবে যে শুধুমাত্র রুট বাড়ানো না, যে রুটে আমি বাস চালাই না কেন ওই রুটে যাত্রীর চাহিদা অনুযায়ী আমার অপারেশনাল একটা প্ল্যান থাকবে, শিডিউল থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, যাতে করে যাত্রীরা জানতে পারে বাস কখন আসবে, কখন ছাড়বে। অর্থাৎ গণপরিবহনের যে চরিত্র সেটা কিন্তু আনতে হবে। একটা সময় বিআরটিসির মেরামতযোগ্য বাসগুলো দীর্ঘদিন ডিপোতে অকেজো পড়ে থাকতো, তবে সেই জায়গাটিতে বর্তমানে এসেছে পরিবর্তন, যার কারণে বিআরটিসি আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে যাত্রীদের দাবি বিআরটিসির বাসের ভেতরের অবস্থা, অর্থাৎ সিট থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আরও উন্নত করলে বিআরটিসি হতে পারে সাধারণ মানুষের গণপরিবহনের সবচেয়ে বড় ভরসার জায়গা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। রাজধানীর কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। আসন্ন ইজতেমা সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলতে চান অন্তর্বর্তী সরকারের সঙ্গে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন। সাদপন্থীদের তো আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা রয়েছে, তো তাহলে তারা এখন আসলে কি দাবিতে জড়ো হয়েছেন এই বিষয়ে একটু জানাবেন। এছাড়া কাকরাইল মসজিদে অবস্থান ঘিরে মাওলানা জুবায়েরপন্থীদের সাথে তাদের যে বিরোধ, সেই বিষয়ে কোনো সমাধান হয়েছে কিনা? আপনি যেমনটা বলছিলেন যে আগামী 7 ডিসেম্বর তাদের মহাসমাবেশ যেটি বলা হচ্ছে সেটিকে নিয়ে তারা আয়োজন করতে চাচ্ছেন, সেটি আমাদেরকে যেমনিভাবে জানিয়েছেন। একই সঙ্গে তারা এখানে অবস্থান নিয়ে আরও 2টি দাবি তারা তুলেছেন। তার মধ্যে তারা বলছেন টঙ্গীর তুরাগ ময়দানে যে তাদের যে তাবলিগ জামায়াতের যে মহাসমাবেশ কিংবা যে অনুষ্ঠানটি সংগঠিত হয় সেখানে মাওলানা সাদকে আসলে আসতে দেওয়া হয় না গেল 5 বছর ধরে। সেক্ষেত্রে এবার তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি তুলেছেন যে যেন এই বছর তিনি বাংলাদেশে অর্থাৎ সরাসরি এসে তিনি যোগ দিতে পারেন, তেমনটাই তারা দাবি তুলেছেন। এছাড়া আরও একটি দাবি তারা এখানে জোরালো করে তুলছেন, সেটি হলো কাকরাইল মসজিদের ভাগাভাগি নিয়ে। তারা বলছিলেন যে কাকরাইল মসজিদে জুবায়েরপন্থীরা 28 দিন অবস্থান করার পর 14 দিনের জন্য সাদপন্থীদেরকে থাকার সুযোগ দেওয়া হয়। এছাড়াও কিন্তু এই কাকরাইল মসজিদের কিছু ভবন রয়েছে যেগুলোতে সারা বছরই জুবায়েরপন্থীদের দখলে থাকে। তারা বলছেন এখানে সমন্বয় প্রয়োজন। এখানে তারা বলছেন যে দুই পক্ষেরই সমান সুযোগ করে দিতে হবে, অর্থাৎ দুই পক্ষে যদি সমান সুযোগ করে না দেওয়া হয় তাহলে এই বিরোধ আরও অনেক দূর গড়াবে বলছেন তারা। একই সঙ্গে আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এই দ্বন্দ্ব 7 বছর আগে থেকে শুরু হয়। এর আগে একই সঙ্গে ইজতেমা অনুষ্ঠিত হতো। আর একটু জানাতে চাই যে তাবলিগের দুই পক্ষের মধ্যে বিশ্ব ইজতেমা নিয়ে যে বিরোধের যে সূত্রপাত সেটি আসলে নিরসনের জন্য অনেক পক্ষই চেষ্টা করেছেন, সেটি অনেক ক্ষেত্রে সমাধান হয়নি। সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেমনটা জানানো হয়েছে যে আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জুবায়েরপন্থীদের অধীনে ইজতেমা, আর এছাড়া 7 থেকে 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমার। আপনাকে আরেকটু জানাতে চাই যে বহির্বিশ্বের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বিশ্ব ইজতেমার আয়োজন আরও সুন্দর এবং মহিমান্বিত করার চেষ্টা এবছরও রয়েছে দুই পক্ষেরই। তবে তারা বলছেন বিশ্ব ইজতেমা প্রসঙ্গে যে প্রথম পর্বের আয়োজনে তাদের আয়োজন শেষে কিন্তু আবার সাদপন্থীদের কাছে
তাদের মাঠ হস্তান্তরের বিষয়টিও জোরালো হিসেবে তারা দেখছেন। তারা বলছে তারা যেহেতু শেষে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাঠে নানা প্রকার অব্যবস্থাপনা থাকে সেটিও যেন দেখা হয়। তবে আজকের কাকরাইল মসজিদের সামনে যে তাদের অবস্থান সেক্ষেত্রে আমরা দুইটি দাবি সবচেয়ে জোরালোভাবে তারা তুলে ধরেছেন। তার মধ্যে মাওলানা সাদ যিনি গেল 5 বছর ধরে বাংলাদেশে ইজতেমার ময়দানে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না, ফলে এই বছর যেন উনি বাংলাদেশের সশরীরে এসে তুরাক ময়দানে তুরাকের পাড়ে যেন যুক্ত হতে পারেন। একই সঙ্গে কাকরাইল মসজিদের যে জোবায়েরপন্থীদের যে একক আধিপত্য তারা বলছেন যে 28 দিন থাকার পরে তারা সুযোগ পাচ্ছেন মাত্র 2 সপ্তাহের, সেটিরও যেন নিরসন হয়। এই ছিল কাকরাইল মসজিদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী দেলোয়ার দোলন যুক্ত ছিলেন রাজধানীর কাকরাইল মসজিদের সামনে থেকে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করছে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল। কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেবরাজ। আজকের বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে জানাবেন, সেই সঙ্গে সংস্কারে কি কোনো প্রস্তাবনা দিচ্ছে কমনওয়েলথ প্রতিনিধি দল? মুক্তি, আমরা নির্বাচন কমিশনে এসেছি। এখানে কিন্তু 9:40 কমনওয়েলথের যে প্রতিনিধি দল প্রফেসর লুইস গ্যাব্রিয়েলের নেতৃত্বে একটি 6 সদস্যের দল কিন্তু আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনে এসেছে এবং তাদের কিন্তু স্বাগত জানিয়েছে যে নির্বাচন সংস্কার কমিশনের যে প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সেখানে কিন্তু এখানে আসলে আলোচনা এখনো চলছে, 40 মিনিট ধরে এখনো আলোচনা চলছে। আমরা এর আগে এই কমনওয়েলথের প্রতিনিধি যে দলটি রয়েছে তারা কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সাথে কিন্তু বৈঠক করেছে এবং সেখানে কিন্তু তারা বারবার যেটা বলে এসেছে তারা কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় যে ধরনের সংস্কার সরকার এই অন্তর্বর্তী সরকার করছে সেই ব্যবস্থায় কিন্তু তারা পূর্ণ সমর্থন দিবেন, এমনটাই কিন্তু বিভিন্ন জায়গায় আসলে তারা বলেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানেও আলোচনা হচ্ছে। এখনো আসলে কমনওয়েলথের যারা প্রতিনিধি দল আছে এটা কিন্তু একটি নিয়মিত আসলে ভিজিট থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি গত বছরও কিন্তু এই প্রতিনিধি দলটি এসেছিল নির্বাচন কমিশনে নির্বাচনের যে সংস্কার আপনার প্রয়োজন, যে ধরনের সংস্কার, যে আইনগুলো প্রয়োজন, সেই আইন নিয়ে আসলে এই প্রতিনিধি দলটি সাধারণত সুপারিশ করে থাকে এবং এই সুপারিশের ভিত্তিতে আসলে সারা বিশ্বে কমনওয়েলথভুক্ত দেশগুলো যে রয়েছে তাদের যে নির্বাচনী ব্যবস্থা এবং সেই ব্যবস্থার আলোকে নির্বাচনী কাঠামোকে যতটা নিরপেক্ষ এবং সবার জন্য সমান করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে পরামর্শ দিয়ে থাকে। আমরা এখানে কিন্তু তারা আসলে কমনওয়েলথের যারা প্রতিনিধি দলটি রয়েছে তারা কিন্তু সেই আসলে প্রস্তাবনাগুলোই দিয়ে থাকবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এই আলোচনার যে চলছে আসলে বদিউল আলম মজুমদার এবং তার সাথে রয়েছে নির্বাচন সংস্কার কমিশনের আরেকজন প্রতিনিধি ডক্টর তোফায়েল আহমেদ। এই দুজন মিলেই কিন্তু এই প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে এবং এই বৈঠক শেষে আসলে বদিউল আলম মজুমদার অর্থাৎ সংস্কার কমিশনের প্রধান তিনি কিন্তু আসলে জানাবেন যে আসলে কি ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আমরা জানাতে পারবো। তবে একটু বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন সংস্কার কমিশন কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে। আগামী নির্বাচন পরিচালনার জন্য তারা বিভিন্ন ধরনের আসলে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করছে। তো পরবর্তীতে মুক্তি কমনওয়েলথের যে প্রতিনিধি দল আছে তাদের সাথে আলোচনা শেষে হয়তো আমরা জানতে পারবো আসলে কি ধরনের প্রস্তাব এই প্রতিনিধি দল নির্বাচন সংস্কারের জন্য প্রদান করেছে। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবরাজ দেব। বিরতির পর স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রকিবুল রাহাত। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। রাহাত, কামরুল ইসলামকে কোন কোন মামলায় রিমান্ড দেওয়া হয়েছে জানাবেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তো তার নামে মামলা রয়েছে, সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই।
পর্যন্ত আমরা তাকে আজকে যে আদালতে তোলা হয়েছে সেই আদালতে তাকে তোলার পরে নিউ মার্কেট থানায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এবং দুই পক্ষের শুনানি শেষে কিন্তু বিজ্ঞ আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এবং তাকে কিছুক্ষণের মধ্যেই আবার তিনি যেহেতু গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তারের পর থেকে ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছিল, আবারও তাকে সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও আমরা দেখছি যে তার বিরুদ্ধে কিন্তু এই 5ই আগস্টের পরে বেশ কয়েকটি দুর্নীতি মামলাও হয়েছে এবং দুদকও কিন্তু তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার কথা আমাদেরকে জানিয়েছিলেন। অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু সেসব মামলার বিচারও আস্তে আস্তে চলবে। তবে আজকে তাকে নিয়ে আসা হয়েছে নিউ মার্কেট থানায় ছাত্র হত্যা মামলার জন্য মূলত। এছাড়া আপনি জানতে চাইছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আমরা দেখেছি যে তার বিরুদ্ধে মামলা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা গতকাল দেখছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রীকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হয় এবং সেই ধারাবাহিকতায় হয়তোবা যেহেতু তিনিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজাহারভুক্ত আসামি, সেক্ষেত্রে তাকে কবে তোলা হবে সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আজকে সকালে তাকে এই সিএমএম আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং তার কিছুক্ষণ পরেই সকালের দিকে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু তাকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পরে মূলত তাকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরা 12 নম্বর সেক্টর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করে কিন্তু রাতেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এর আগেও আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকেই কিন্তু আওয়ামী লীগের নানান এমপি মন্ত্রী এবং তাদের যারা অংশীজন ছিল তারা একে একে গ্রেপ্তার হতে থাকে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা সবশেষ দেখলাম যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করলো পুলিশ এবং গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আজকে তাকে এই সিএমএম কোর্টে নিয়ে আসা হয় এবং আমরা কিন্তু যতটুকু দেখতে পেয়েছি যে এর আগে আমরা দেখছিলাম যে আদালত প্রাঙ্গণে যে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশি পরিমাণে নিয়োজিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। মুক্তি, এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রকিবুল রাহাত। ভোলার মেঘনা তেঁতুলিয়ায় ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ, এতে দাম বেড়েছে ইলিশের। এছাড়া নদীর মাছের সরবরাহ কমায় বেড়েছে চাষের মাছের দামও। মাছের সরবরাহ এবং দরদাম নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে ভোলার কিচার মার্কেট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ইলিশের দাম কেজিতে কত টাকা বেড়েছে জানাবেন, সেই সঙ্গে চাষের মাছের পরিস্থিতি এখন কেমন দেখছেন, দরদাম কেমন? মুক্তি, ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে আশানুর ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা। বিশেষ করে শীতের শুরু দিকে ভোলার নদীতে যেরকম মাছ পাওয়ার কথা ছিল, ইলিশ মাছের পাওয়ার কথা ছিল, এরকম মাছ না পেয়ে কিন্তু একরকম হতাশাগ্রস্ত রয়েছে ভোলার জেলেরা। আমি এখন রয়েছে ভোলার কিচেন মার্কেটে। এই বাজারে 1 কেজি ওজনের ইলিশ মাছ খুচরায় বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা দেখেছি। তবে এই বাজারে যে পরিমাণ মাছ রয়েছে তার ভিতরে হাতে গোনা 2 থেকে 1 জন ব্যবসায়ী শুধু কিছু সংখ্যক ইলিশ মাছ নিয়ে এসেছে, কিন্তু অন্যান্য ব্যবসায়ীরা ঘাটে গিয়েছে কিন্তু ইলিশ মাছের সরবরাহ কম বিধা তারা আনতে পারে না বলেও কিন্তু আমাদেরকে জানিয়ে আসছে। এতে করে নদীতে ইলিশের সরবরাহ কম থাকায় দামও কিন্তু তুলনামূলকভাবে বেশি পাওয়ার কথা কিন্তু এই ব্যবসায়ীরা জানিয়েছে। আর এই নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের উপরে ব্যাপকভাবে প্রভাব পড়েছে। চাষের মাছেও কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার খবরও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। ভোলার বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা, তারপরে 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছটা রয়েছে তা বিক্রি হচ্ছে 1800 থেকে 1700 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অপরদিকে যে রুই মাছ বিক্রি হচ্ছে কিন্তু 300 টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। আর এছাড়াও যে পোয়া মাছ রয়েছে, পোয়া মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে কিন্তু ভোলার বাজারে বিক্রি হচ্ছে। অন্যদিকে যে যদি বলি শীতের শুরুতে যে শীতের যে মাছ রয়েছে নদীর মাছ, বিশেষ করে বেলে, বাটা, কাসকি, এই সকল মাছের সরবরাহ কিন্তু তুলনামূলকভাবে ভোলার বাজার রয়েছে, কিন্তু দাম কিন্তু
আকাশ ছোঁয়া বলেও কিন্তু খুচরা ক্রেতারা কিন্তু জানিয়ে আসছেন। তারা বলছেন ভোলার বাজারগুলো যদি বাজার মনিটরিং করা হয় তাতে করে তাদের নাগালের চলে আসবো কিন্তু ক্রেতারা জানিয়ে আসছেন। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন তারা অধিক দামে কিনে আনছেন এবং অধিক দামে বিক্রি করার কথাও কিন্তু ব্যবসায়ীরা জানিয়ে আসছেন। তবে ভোলার বাজারে নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের দাম তুলনামূলক বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু ব্যবসায়ীরা জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে ভোলার কিচেন মার্কেট থেকে ইলিশের সহ অন্যান্য মাছের দরদামের সর্বোচ্চ তথ্য। মুক্তি। মশক নিধনে গতি না থাকায় কুমিল্লা নগরীতে বেড়েছে মশার উপদ্রব। নগরীতে এডিস মশা ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও কার্যকর উদ্যোগ নিয়ে সিটি কর্পোরেশনের। এ নিয়ে আরো জানাতে নগরীর 10 নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, মশক নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ কেমন দেখছেন এবং নগরবাসী কি বলছেন? মুক্তি, মশক নিধনে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেটা কিন্তু আসলে কোনো ফলপ্রসূ কোনো ফল আনতে পারেনি এখন পর্যন্ত। আসলে মশা নিধনে ব্যর্থ বলা যায় সিটি কর্পোরেশনকে। তারা মাঝে মাঝে আমরা দেখি যে কুমিল্লার যে 27টি ওয়ার্ড রয়েছে সেগুলোতে মশক নিধনে স্প্রে থেকে শুরু করে ফগার মেশিন দিয়ে তারা ধোয়া জাতীয় এক ধরনের মশক নিধনের চেষ্টা চালান, কিন্তু সেটা আসলে নগরবাসী বলছেন যে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তারা সন্ধ্যার পরে মানে এই যে মশার উপদ্রব তারা অতিষ্ঠ হয়ে পড়েন। তো আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, যারা এই বিষয়টা নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা 5 তারিখের আগে যে পরিমাণ তারা কাজ করেছেন, তাদের যে পরিমাণ জনবল ছিল, এখন জনবল সংকট রয়েছে তাদের মধ্যে, যার কারণে তারা নিয়মিত সেই কাজটুকু করতে পারছে না। তবে ইদানিং কুমিল্লার নগরী জুড়ে যে এডিস মশার উপদ্রব বেড়েছে, যার কারণ হিসাবে আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বিগত কয়েক মাসের তুলনায় এই নভেম্বরের শুরু থেকে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে করে কিন্তু এক ধরনের এই ভাইরাসজনিত রোগের আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এতে করে আমরা সিভিল সার্জনের সাথে গতকালকে কথা বলেছি। তারা বলছেন যে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন যাতে করে মানুষ সচেতন হন এবং তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তারা লিফলেট বিতরণ মাইকিং করছেন। একই সঙ্গে সিটি কর্পোরেশন আমাদেরকে জানিয়েছে যে মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে তারা মাইকিং করেছেন, লিফলেট বিতরণ করেছেন এবং বিভিন্ন ওয়ার্ডগুলোতে গিয়ে পাড়া মহল্লায় তারা স্প্রে করছেন, মশক নিধনে কার্যক্রম চালাচ্ছেন। তো এছাড়াও তারা বলছেন যে এই যে অবস্থা সেটার আরও গতি বাড়ানোর জন্য তারা প্রত্যেক ওয়ার্ডে প্রতিদিন একবার হলো মশক নিধনের কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। তবে এই যে কার্যক্রম সেটা আসলে কতটুকু কার্যকর সেটা নিয়ে আসলে নগরবাসী বলছেন যে সন্ধ্যার পরে তাদের বাসা বাড়িগুলোতে আপনার ব্যাপক হারে মশার উপস্থিতি দেখা যায়। এতে করে সেই সঙ্গে এডিস মশারও কামড়ে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন এবং সেটা অসুস্থের সংখ্যাও বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কুমিল্লায় বাড়তে শুরু করেছে। তো মুক্তি ছিল কুমিল্লা থেকে। মাসুদ আলম যুক্ত। ঋতু পরিবর্তন ও শীতের আগমনের সাথে সাথে পঞ্চগড়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। হাসপাতালের বহির্বিভাগ ও ভর্তি থাকা রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। এ বিষয়ে আরো জানাতে আধুনিক সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন লুৎফর রহমান। লুৎফর, হাসপাতালে কি পরিমাণ রোগী ভর্তি আছেন জানাবেন। একই সঙ্গে জনবল সংকটে সেবা ব্যাহত হওয়ার কোনো অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? মুক্তি, উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তে কিন্তু শীতের আবহ চলে এসেছে এবং আমরা দেখেছি বর্তমানে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং এই শীতের তীব্রতা বাড়ায় কিন্তু পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখেছি ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং হাসপাতালের যে চিকিৎসা সেবার যে পরিস্থিতি সেটি কিন্তু খুবই নাজুক অবস্থা। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। এই হাসপাতালটি প্রায় 12 লাখ মানুষের আর সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র, কিন্তু এখানে 100 শয্যার হাসপাতালে চিকিৎসকের 37 জন পদের মধ্যে চিকিৎসক রয়েছেন মাত্র 10 জন। এই 10 জন চিকিৎসক কিন্তু এই বিরাট অঙ্কের মানুষদের চিকিৎসা দিতে নিয়মিত হিমশিম খাচ্ছেন। আমরা দেখেছি যে হাসপাতালের ভেতরে 100 শয্যার হাসপাতালটিতে প্রতিনিয়ত কিন্তু প্রায় 3 শতাধিক রোগী ভর্তি থাকছেন। আজ এই মুহূর্তে রয়েছে 281 জন রোগী এবং আমরা দেখেছি যে যারা ভর্তি রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু শিশু। আর তার পাশাপাশি বলে রাখি হাসপাতাল যে বহির্বিভাগ রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখেছি এর আগে 600 থেকে 700 রোগী দৈনিক চিকিৎসা নিল, বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে 1200 থেকে 1400 জনের মতো এবং হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক
সংকটের কারণে যারা ফার্মাসিস্ট রয়েছেন এবং যারা স্যাকমো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রয়েছেন তারা কিন্তু চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন। আর তার পাশাপাশি জানিয়ে রাখি যে এই হাসপাতালটিকে 250 শয্যা উন্নীতকরণের জন্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে, তবে প্রয়োজনীয় জিনিসপত্র এবং জনবলের অভাবে সেটি কিন্তু এখনো চালু করা যাচ্ছে না। এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু একই অবস্থা এবং চরম চিকিৎসক সংকটের মধ্য দিয়ে জেলার যারা মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা নিতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাইরেই কিন্তু যেতে হচ্ছে, রংপুর দিনাজপুরের মতো জায়গায় জরুরি রোগে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সেখানে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে সার্বিক পরিস্থিতি। লুৎফর রহমান যুক্ত ছিলেন পঞ্চগড় থেকে। 1 বছর ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা 26% বেড়ে ইতিহাস সর্বোচ্চ 17,099 জনে। 2023-24 শিক্ষাবর্ষে মার্কিন মুলুকে প্রায় 700টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশিদের অবস্থান অষ্টম। প্রথমবারের মতো চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। তালিকার 10টি দেশের মধ্যে 7টি এশিয়ার। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন মূল্যকে বাংলাদেশি শিক্ষার্থীদের সঠিক পরিসংখ্যান ছিল দুষ্প্রাপ্য। এবার জানা গেল সে তথ্য। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। 2023-24 শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আটলান্টিক পাড়ি দিয়েছেন সর্বোচ্চ 17,000-এর বেশি বাংলাদেশি, যা এর আগের বছরের চেয়ে 26% বেশি। যদিও মোট বিদেশি শিক্ষার্থীর মাত্র 1.5% বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের প্রায় 700টি বিশ্ববিদ্যালয়ে চালানো সমীক্ষায় এই প্রতিবেদন প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন। শিক্ষার্থী প্রেরণের দিক থেকে প্রথমবারের মতো চীনকে টপকে শীর্ষে উঠে এসেছে ভারত। 2023-24 শিক্ষাবর্ষে দেশটি থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান 3,31,000-এর বেশি শিক্ষার্থী। চীনের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2,78,000। শীর্ষ 10টি দেশের 7টি এশিয়ার। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে যথাক্রমে কানাডা, ব্রাজিল ও নাইজেরিয়া। আইআইই এর প্রতিবেদন বলছে 2023-24 শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসা শিক্ষার্থীর সংখ্যা 7% বেড়ে দাঁড়িয়েছে 11,27,000-এ, যার মধ্যে অর্ধেকের বেশি ভারত ও চীনের নাগরিক। এ সময় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে 1% কমলেও গ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী বেড়েছে 8%। কানাডা ও অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে ফেলেছে। তাই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের শিক্ষার্থীদের কাছে ক্রমেই যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতার সঙ্গে বাড়ছে সাংস্কৃতিক বিনিময়। এদিকে অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এডুকেটরসের আরেকটি প্রতিবেদন বলছে 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা ব্যয় করেছে প্রায় $4,500 কোটি। এ সময় দেশটির অর্থনীতিতে যোগ হয়েছে 3,78,000-এর বেশি চাকরি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ব্রিফিং করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। The Commonwealth and for the whole world. What kind of recommendation do you have toward the Reform Council, like what we are missing the previous regime? Well, you see the 2.7 billion people in the Commonwealth, 60% under the age of 30, 56 countries, are always yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. Do you have any specific recommendation to held a free and fair and transparent elections? No, I think the recommendations come from the Commission and we will be happy to support whatever they want to do. We will be there. We don't come to resolve problems for countries. We come to learn and to support the countries. The whole community of 56 comes together to support in whichever way possible. Okay.
সো ওনারা এখানে এসছেন আমাদেরকে, আমরা যদি চাই সহায়তা করার জন্য, ওনারা কোনো প্রেসক্রিপশন নিয়ে আসেন নাই, ওনারা কোনো আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আসেন নাই। তা আমাদের শেষ করতে হবে, ওনাদের পরবর্তী মিটিং অন্য জায়গায় আছে, রেডি হয়ে গিয়েছে এর মধ্যে। তো আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের। সো থ্যাংক ইউ। উইল ওয়াক ইউ টু। ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ব্রিফিং করছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর দলের ডাক পেয়েছেন জাহানারা আলম। গেল বছর মে মাসে সবশেষ লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন অভিজ্ঞ এই পেসার। এছাড়া দলে ফিরেছেন শারমিন ও সঞ্জিদা। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন দলে নতুন মুখ ব্যাটার তাজ নেহার। চলতি বছর টাইগ্রাসদের হয়ে টি-20 বিশ্বকাপ খেলেছেন টপ অর্ডার ব্যাটার। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 27 নভেম্বর, দ্বিতীয় ম্যাচ 30 নভেম্বর আর শেষ ম্যাচ 2 ডিসেম্বর। ওয়ানডে শেষে আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতে বসে দেশে সমস্যা তৈরি করছে হাসিনা, দ্য হিন্দুকে ডক্টর ইউনুস। বিচারের জন্য তাকে ফেরত পাঠাতে হবে দিল্লি। সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড। রাজধানীর উত্তরা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষ। ঘটনাস্থলে প্রাণ গেছে পিকআপের চালক, হেলপার সহ 2 যাত্রীর। এবং 3 বছরেও ব্যাংক এশিয়ার এজেন্ট আতিকুরের আত্মসাৎ করা কোটি কোটি টাকা পাননি গ্রাহকরা। নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টেলিভিশন।